আমি তখন মাত্র ক্লাস 9 এ পড়ি। আমাদের রাজবাড়ির পাশের গ্রাম নন্দীবাড়ি। সেখানে ১ মাসের মতো মামার বাড়িতে গিয়েছিলাম গরমের ছুটিতে। সন্ধ্যার পর পুরো গ্রাম কেমন যেন নীরব হয়ে যেত। শুধু দূরের পুকুর পাড়ে ঝিঁঝি পোকাদের গান আর কখনো মাঝরাতে শোনা যেত মুরগির ডাকে কে যেন জেগে উঠেছে। কিন্তু এক রাতে আমার দাদু আমার মায়ের দিকে তাকিয়ে একটি কথা বলল। পূর্ণিমা রাতে ওই ক্ষেতের দিকে যাস না, সুগন্ধি ফুল ফুটবে, কিন্তু ধরতে গেলে কিচ্ছু পাবি না, আর যেটা পাবি সেটা ঘরে নিয়ে আসবি চিরদিনের জন্য। আমার জেদ চেপে গেল। আমার এক মাসতুতো ভাই মিঠু বলে উঠল, তোর সাহস থাকলে চল আগামী পূর্ণিমায় খেতে যাই, দেখি তো ফুলটা ফোটে কিনা। ক্ষেতটা যে জমি, ওটা ওদের বাড়ির মালিকানার অনেক বাইরে, কিন্তু কেউই সেখানে চাষ করে না অনেক বছর। বলা হয় ওই ক্ষেতে নাকি এক বুড়ি জিনের তত্ত্বাবধানে আছে, আর ওখানে ফুল ফুটে শুধু পূর্ণিমার রাত হলেই। প্রথম পূর্ণিমার রাত আমরা দুজনই বেরিয়ে পড়লাম রাত 11টায়। আকাশে পূর্ণিমার আলো, গায়ে হালকা ঠান্ডা হাওয়া, আর ক্ষেতটা যেন ধোয়া ধোয়া আলোয় ভরে উঠেছে। আমরা দূর থেকে দেখতে পেলাম ধানের পাতার ফাঁক থেকে ছোট ছোট গোলাপি আলো ফুটে উঠছে, আর তাদের গায়ে হালকা ঘ্রাণ ছড়াচ্ছে। মিঠু বলল, ওগুলোই কি ফুল? আমরা কি যাব? সে ছুটে গেল, আর আমি একটু দূরে দাঁড়িয়ে থাকলাম। মিঠু হাঁটু গেড়ে ফুলের দিকে হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে পুরো ফুলটা যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। তারপর সে একটা জিনিস বলল, যেটা আজও কাটা হয়ে আছে আমার মনে। এই ঘ্রাণ, এটা কেবল বাইরের নয়, আমার শ্বাসে ঢুকেছে। মনে হচ্ছে কারো উপস্থিতি আমার সাথে মিশে যাচ্ছে। রাতটা ঝড় ছাড়াই শেষ হলো, কিন্তু পরদিন সকাল থেকে মিঠু একেবারে চুপচাপ। সে কারো চোখে চোখ রাখে না, কোনো খাবার খায় না, কোনো কথা বলে না। আর ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে নিজের সাথে নিজেই কথা বলে, ওরা আসবে আমার ঘরে, আমি জানি আমি ওদের আমন্ত্রণ পেয়েছি। এটা ছিল প্রথম ইঙ্গিত, যেটা শুধু ফুল বা সৌন্দর্যের জন্য নয়, ওটা এক দাওয়াতি সংকেত। আর মিঠুর ঘর থেকে সেই আতিথেয়তার জন্য এখনই সে প্রস্তুতি গ্রহণ করছে। মিঠুর চোখের তলায় কালি পড়ে গেছে। ওই রাতে ক্ষেত থেকে ফিরে আসার পর ওর ঘুম আর আসে না। তার মা বলে বোধহয় গরমে মাথা ধরেছে, কিন্তু আমি জানতাম ওর চোখের দিকে তাকালেই বুঝি মিঠু কিছু একটা দেখেছে যা ওর ভেতরটাকে বদলে দিয়েছে সম্পূর্ণরূপে। পরদিন রাত, পূর্ণিমার আলো এখনো ধানের পাতায় জ্বলজ্বল করছে, কিন্তু আমরা আর যাইনি। তবে রাত 1:30টার দিকে ওর জানালার নিচে শব্দ পেলাম না। সেটা কোনো হেঁটে যাওয়ার শব্দ নয়, বরং হালকা একটা ফুল পড়ার শব্দ। আর সেই শব্দের পরেই ঘরের ভেতরে এলো ঘ্রাণ। মিঠু চোখ বড় করে বলল, ওরা চলে এসেছে। আমি তাড়াতাড়ি জানালার দিকে এগিয়ে গেলাম। নিচে একটা গোলাপি পাপড়ি দেখা যাচ্ছে, যেটা ধানের ফুলের মতো না, বরং এক ধরনের অচেনা অর্ধবন্ধ কুঁড়ি, যেটা হালকা আলো ছড়াচ্ছে। ঘরে অন্ধকার হলেও জানালার আলোর নিচে আমি একটা জিনিস খেয়াল করলাম। কোনো জুতোর চিহ্ন নেই, তবে পায়ের ছায়া জমে আছে মাটিতে। সে ছায়াগুলো দাঁড়িয়ে থেকেছে যেন কারো অপেক্ষায়। তারা ঘরের ভেতর ঢোকে না, কিন্তু ঘরের চারপাশে নীরবে হাঁটে। আর প্রতিবার ছায়া হারায় ঠিক তখনই যখন ফুলের ঘ্রাণ একটু বেশি গাঢ় হয়। মিঠুর মা বললেন, এই ফুল তো কেউই চেনে না, কিন্তু গন্ধটা অনেকটা আগরবাতির মতো, তবে আরো মিষ্টি। পরদিন সকালে ফুলটা মিলিয়ে যায়, কিন্তু মিঠুর বালিশের নিচে পাওয়া যায় একটি পাতা, যার গায়ে আরবি হরফে লেখা, আমাদের আসন্ন অতিথি। মিঠুর আচরণ ধীরে ধীরে পাল্টাতে থাকে। ও প্রতিদিন একসময় বাইরে দাঁড়িয়ে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলে, আজ না, কাল আসবে। তার মা ভাবলো মিঠুর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, কিন্তু আমি বুঝি মিঠু জানে ওর ঘরে কারা আসবে, কখন আসবে, আর কেনই বা আসবে। রাত যখন গভীর হয়, তার ঘরের জানালার বাইরে
পায়ের ছায়া জমে থাকে। আর মিঠু মাথা নিচু করে ফিসফিস করে বলে, ওরা অতিথি, তাদের ভুলেও না বলা যায় না। রাতে টিনের ছাদের নিচে যখন বৃষ্টির শব্দ পড়তো, মিঠু তখন জানালার পাশে চুপচাপ বসে থাকতো। একদিন রাতে আমি হালকা ঠান্ডায় উঠে দেখি মিঠু অন্ধকার ঘরে বসে দরজার দিকে তাকিয়ে আছে। সে আমাকে দেখে বলল, আজ তোর ঘরেও ফুল পড়বে, কারণ তুই আমার পাশে দাঁড়িয়েছিলি। আমি ঘাবড়ে গেলাম, তবুও জিজ্ঞেস করলাম, ওরা কারা? ওরা কি চায়? মিঠু আস্তে করে বলল, ওরা চায় না, ওরা ডাকে। আর যাকে ডাকে সে আর নিজের ইচ্ছেতে ফিরতে পারে না। আমি আবার জিজ্ঞেস করলাম, তুই তো ওদের নাম জানিস? মিঠু চোখ বড় বড় করে বলল, না, তাদের নাম মুখে আনবো না। যে নাম নেয় সে তাদের মনে করিয়ে দেয় নিজের অস্তিত্ব। তাহলেই তো দাওয়াত না হয়ে হয়ে যায় অধিকার। তারপর সে নিচু গলায় বলল, তাদের চিনতে হয় ঘ্রাণ দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে। সুগন্ধি হলেও তাতে একটা অদ্ভুত প্রশান্তি থাকে, যেটা নাকে নয়, গলায় কাঁপুনি দেয়। আমি জিজ্ঞেস করলাম, তারা দেখতে কেমন? মিঠু হাসলো না, চোখও নাড়ল না, শুধু বলল, তাদের দেখার নিয়ম নেই, তাদের চেনার নিয়ম আছে। সেই রাতেই আমার ঘরের জানালার ফাঁক দিয়ে একটা কুড়ি এসে পড়ল। একটু আলোর মতো ঝিলিক ছিল ওটায়, আর ঘ্রাণ ঠিক মিঠুর কথার মতো মিষ্টি, কিন্তু ভয়ঙ্করই ঠান্ডা। আমি পাপড়িটা হাতে তুলতেই সেটি মিলিয়ে গেল। পরদিন সকালে আমি মিঠুকে জিজ্ঞেস করলাম, এটা কি? সে বলল, তোর ঘরের বিছানা গুছিয়ে রাখিস, তারা কখন আসবে কেউ জানে না। তবে ফুল পড়লে বুঝে নিতে হয় তুই আর একাই থাকবি না। রাত তখন প্রায় ৩টা। একটা ঝিম ধরা নীরবতা ঘরের চারপাশে। আমি ঘুম থেকে হঠাৎ উঠে জেগে দেখি কোনো শব্দ না, কোনো আলোও না। এক অসাধারণ ভারী অনুভূতিতে, যেন ঘরে আমি ছাড়া আর কেউ বা আছে আমারই সাথে। আমি মাথা তুলে দেখি বিছানার পাশে ছায়া পড়েছে, তবে সেটা কারো না, এটি একটি পাতার। পাতাটার গায়ে সাদা সুতোর মতো কিছু পাকানো রেখা। আমি ধীরে ধীরে সেটা হাতে নেই। পাতাটা শুকনো নয়, বরং নরম তাজা, কিন্তু গায়ে হালকা ঘ্রাণ। আমি জানতাম এই ঘ্রাণটা ধানক্ষেতের সেই ফুলের। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, পাতার উপরে কিছু লেখা নেই। তবে যখন আমি ওটা আলোয় ধরলাম, ছায়ায় পড়ে উঠল হালকা হরফে একটি বাক্য, এই ঘর বেছে নেওয়া হয়েছে, প্রস্তুত থাকো আতিথেয়তার জন্য। আমি ভয়ে জমে গেলাম। দরজার ফাঁক গলে যেন একটা সাদা আলো পড়লো আমার ঘরে। ঠিক তখনই মনে পড়ল মিঠু বলেছিল ওরা সাদা চাদর বেছায়, তারপর ঘরে ঢোকে। আমি বিছানার নিচে তাকালাম, সেখানে সাদা কাপড়ের টুকরো, যেটা আগের দিনও ছিল না। সকালবেলা আমি সেটা দেখাতে গেলাম মিঠুকে। সে কাপড়টা হাতে নিয়ে চোখ বন্ধ করে বলল, তোর ঘরটা বেছে নেওয়া হয়েছে। এবারে ওরা শুধু আসবে না, তোর সঙ্গে কথাও বলবে। আমি আঁতকে উঠলাম, তুই কেমন কথা বলিস? আমি তো ওদেরকে ডাকিনি। মিঠু ধীরে ধীরে বলল, ওরা ডাক শোনে না, ওরা মন বোঝে। সেই রাত থেকে আমার ঘরের বাতাস যেন ভারী হয়ে থাকতো। একটানা নামাজ পড়লেও মন স্থির থাকতো না। আর পায়ের নিচে জমা ছায়া আমি নিজে না পড়লে কে ফেলছে সেটা বুঝতে পারি না। আর প্রতিদিন ঘুম থেকে উঠে আমার টেবিলের উপর পড়ে থাকে একটি নতুন কুড়ি। সেদিন সকালে গ্রামে নতুন মুখ এসেছিল, পুরনো মসজিদের ইমাম সাহেবের চাচাতো ভাই হাজী মুফতি কুদ্দুস সাহেব। তিনি অনেক বছর সৌদি আরবে ছিলেন, আর ফিরে এসে শুনলেন ধানের ক্ষেতে আবার ফুল ফুটেছে। তিনি বিকেলে আমাদের ঘরে এলেন, আমি আর মিঠু সামনে বসে। তিনি বললেন, তোমরা যেটাকে ফুল ভাবছো, এটা কোনো বস্তু নয়, এটা এক ধরনের দাওয়াতি চিহ্ন। প্রতি শত বছরে এই ধানক্ষেত থেকে ডেকে আনা হয় এক একজনকে, যার হৃদয় এখনো কলুষিত নয়। আমরা বিস্মিত হয়ে শুনছিলাম। তিনি বললেন, এই ধানক্ষেত একসময় ছিল এক অলৌকিক জিনপুরীর আস্তানা। তিনি মানুষকে কিন্তু তারা মানুষকে ক্ষতি করত না, বরং যারা মনুষ্যত্ব হারিয়ে ফেলে তাদের চোখ খুলে দিত ঘ্রাণ, আলো আর স্বপ্নের মাধ্যমে। আমার কণ্ঠ কাঁপছিল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই ফুলের ঘ্রাণের মানে কি? তিনি বললেন, তা মানে তুমি নির্বাচিত, কিন্তু নির্বাচিত দুই ধরনের হয়, আত্মশুদ্ধি আর কখনো কখনো পরীক্ষা নেবার জন্য। মিঠু বলল, তাহলে কি কেউ আগেও ছিল যাকে ডাকা হয়েছিল? হাজী সাহেব মৃদু হাসলেন, ও হে, এমন একজন ছিল।
এই গ্রামেই জন্মেছিল, নাম ছিল আবু নাসের। পূর্ণিমার রাতে সে ঘরে বসে রোজ সূরা আল ইখলাস পড়ত। এক রাতে ফুলের ঘ্রাণে সে চেতনা হারায়। সকালে জেগে উঠে বলে, আমি দেখেছি সাদা চাদরের অতিথিদের। আমরা সবাই চুপ। তারপর তিনি বললেন, আবু নাসের আর মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল পাঠক, আর পাঠকের ঘরে যেমন আলো জ্বলে তেমনি ছায়াও জমে। তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, তুমি প্রস্তুত তো? যদি তোমার ঘরে আবার আজ রাতে ফুল পড়ে তবে জানবে তোমাকে দেখা হবে না, বলা হবে এই সিদ্ধান্ত আজ আর তোমার নয়। সেই রাতে ছিল পূর্ণিমা। আকাশে মেঘের ফাঁকে চাঁদের আলো জ্যোৎস্নার মতো পড়ছিল। আমি ঘরে একা, মিঠু পাশের ঘরে, কিন্তু তবুও মনে হচ্ছিল আমি একা নই। ঘরের বাতি নিভিয়ে বসেছিলাম। দেখি ঘরের দেয়ালে এক ঝিলিক আলো, জোনাকি পোকা নয়, বরং একটা গোল নরম রঙের বল যেন ধীরে ধীরে নাড়ছে। আলোটা ধীরে ধীরে দেয়ালের ঠিক মাঝখানে দাঁড়ালো, আর তখন সেই আলোয় দেখা গেল সাদা কাপড়ে মোড়ানো এক অবয়ব ধান ক্ষেতের দিকে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, কোনো হাত পা নেই, শুধু চোখ নরম আলোয় ঝিলমিল করছে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করলাম, আর তখন ঘ্রাণটা আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। ঘ্রাণটা যেন আমার ভেতরের ভাবনাগুলোকে টেনে বের করে নিচ্ছে। মনে হচ্ছিল আমি আর আমি নই, আমি একটি শব্দ, একটি সংকেত মাত্র। তখনই মনে পড়ল হাজী সাহেবের কথা, যদি ঘর আলোয় ভরে যায় জানবে তারা ঠিকভাবে পৌঁছেছে। যদি দেয়ালে চোখ দেখা যায় তবে তুমি এখন আর তুমি নও, তুমি তাদের একজন হয়ে উঠেছ। আমি জানতাম আমার কিছু বলতে হবে, কিন্তু মুখ খুলতে পারছিলাম না। একসময় সে আলো ম্লান হয়ে গেল, আর জানালার বাইরে ধানক্ষেতের চৌকাঠে আমি দেখলাম সেই সাদা অবয়ব দাঁড়িয়ে আছে, যেন একটি চেহারাহীন উপস্থিতি আমার ঘরের দিকেই চেয়ে আছে। তারপর পুরো ঘর অন্ধকার, কিন্তু আমি অনুভব করলাম আমার ঘরের মেঝেতে এখন কেউ হাঁটছে, জুতোর শব্দ ছাড়াই। আর সেই চলার শব্দটা যেন বলছে, তুমি প্রস্তুত? সকালবেলা আমার গ্রামের পাশে কুঁড়ে ঘরের কাছে গিয়েছিলাম। সেখানে থাকেন এক অদ্ভুত মানুষ। বয়স নির্ধারণ করা খুব কঠিন, তবে চুল সাদা, গায়ে কেবল একটা পুরনো পাঞ্জাবি। লোকজন তাকে ফকির বুড়ো বলেই ডাকে। মিঠুর মা বলেছিল এই বুড়োটা আগে শহরে কলেজে পড়াতো, কিন্তু হঠাৎ এক রাতে সে সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে আসে। আমরা ফুলের ঘ্রাণ আর আলো দেখা নিয়ে তাকে বলতে গেলে তিনি চুপ করে রইলেন। তারপর হালকা গলায় বললেন, তোমাদের ঘরে ফুল পড়েছে মানে তোমাদের দেখা হয়েছে এক জ্যোতির ছায়ার সঙ্গে। এটা কি জিন? কিন্তু সবার মতো না। এরা যাকে পছন্দ করে তার ভেতরে আলো গুজে দেয়, আর সেই আলো কথা বলে না, কিন্তু চারপাশের মানুষকে বদলে দেয়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এতে লাভ কি? ভয় তো কমছে না, ভয় তো বরঞ্চ আরো বাড়ছে। তিনি বললেন, তুই যদি ভয় পাস তবে ওরা সরে যায়, কিন্তু যদি নিজের মনের ওপর ভরসা রাখিস তাহলে তুই দেখতে পাবি তোর ভেতর থেকে এক নতুন শক্তি উঠে আসছে, যে চোখে দেখে না কিন্তু সব টের পায়। তিনি আরো বললেন, এরা দোয়া শোনে না, তবে যার মন পরিষ্কার তার মনের কথা আগে থেকেই বুঝে নেয়। তাই কিছু চাইতে হয় না, ওরা নিজেই বুঝে কে কোথায় সাহায্য চায়। মিঠু চুপ করেছিল অনেকক্ষণ। বুড়ো তার দিকে তাকিয়ে বলল, তুই আগে থেকেই জানিস, তুই শুধু স্বীকার করছিস না। তোর ভেতরে আলো এসেছে অনেক আগেই, তুই তো প্রথম ফুল তুলেছিলি। মিঠুর চোখে জল চলে এলো। বুড়ো বলল, এই ফুলের ঘ্রাণ যদি মনে গিয়ে বসে তাহলে মানুষ আর আগের মতো থাকে না, তারা হয়ে যায় সেতু, এই পৃথিবীর আরেক জগতের মাঝামাঝি। সকালটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা, যেমন হয় কোনো ঘটনার পরের দিন, যখন বাতাসের মধ্যে একটা নিঃশব্দ অপেক্ষা জমে থাকে। আমার শরীর একটু ভারী লাগছিল, যেন ঘুম থেকে উঠে মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু আজ আমি আর ভয় পাইনি, বরং মনে হচ্ছিল এই অজানা অনুভূতির মধ্যেও একটা দায়িত্ব আছে। মিঠু আমার সঙ্গে কথা কম বলছিল, কিন্তু আমি জানতাম আমরা আজ যে লোকটার কাছে যাচ্ছি সে আমাদের দুজনকেই চেনে। সে হচ্ছে ফকির বুড়ো। গ্রামের এক প্রান্তে পানাপুকুরের পাশে একটা কুঁড়ো ঘরে সে থাকে। প্রতিদিন ভোরে পায়ে হেঁটে ধান ক্ষেত পেরিয়ে কেবল একটি বারান্দায় বসে চা খায়, আর কোনো দিন চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। লোকজন ভাবে সে পাগল, কিন্তু আমার দাদু বলেছিলেন সে পাগল না, সে দেখা পেয়েছে। আমরা যখন পৌঁছালাম পুরো একটা শাল গায়ে জড়িয়ে নিচু চোখে বসেছিল।
মিঠুকে দেখে সে শুধু বলল, তুই আগেই জানতিস। মিঠু কোনো কথা বলল না। আমি সোজাসুজি বসলাম। হুজুর, আমরা কিছু দেখতে পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি, আলো দেখছি, ফুল পড়ছে, কিন্তু আমরা অনেক ভয় পাচ্ছি। এটা কিসের ইঙ্গিত? বুড়ো চা থেকে চোখ সরিয়ে আমাদের দিকে তাকালো। তার চোখ জলের মতো স্বচ্ছ, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। সে বলল, তোমরা দেখা পেয়েছ, তবে তা চোখ দিয়ে না, মন দিয়ে। আর যার মনের ফুল ঘ্রাণ গিয়ে বসে, তার ভেতর শুরু হয় নতুন এক পরিবর্তন। এই পরিবর্তন ভয়ানক, কিন্তু যারা পেরিয়ে যায় তারা কখনো আর একা থাকে না। আমরা চুপ করে রইলাম। তিনি বলতে লাগলেন, এই ফুলগুলো জিনদের ভাষা নয়, তারা কথা বলে না, তারা দেখে। যে মানুষ ভয় পেয়েও দাঁড়িয়ে থাকে তাকে তারা আলোর ছায়া দেয়। এরা আলোকিত ছায়া। তারা ছায়ার মতো থাকে, কিন্তু ভেতরটা আলোয় ভরা। আমার কণ্ঠ শুকিয়ে গেল। জিজ্ঞেস করলাম, এই আলো কি করে? তিনি বললেন, তোমার দোয়ার আগেই সেই জানে তুমি কি চাও। তুমি যদি ভয় না পাও, তোমার ভেতরে জন্ম নেবে এক অনন্য শক্তি। তুমি কারো কষ্ট ছুলে সে কষ্ট হালকা হয়ে যাবে। মিঠু ধীরে ধীরে বলল, তাহলে আমি কেন ফুল তুলেছিলাম? আমি তো কিছু চাইনি। বুড়ো তাকিয়ে বলল, তুই নিজের মতো থেকেছিলি, তুই স্বাভাবিক ছিলি। তুই তাদের আশীর্বাদ পুষ্ট হয়েছিস, আবার পরীক্ষাও হতে পারে, অথবা সংকেতও। আমি জিজ্ঞেস করলাম, তারা আবার কবে আসবে? তিনি শুধু বললেন, তারা কখনো যায় না, তারা অপেক্ষা করে সময়ের, সঠিক সময়ের। কিন্তু কেউ কেউ তা বুঝতে পারে, আর কেউ কেউ পারে না। চলে আসার সময় বুড়ো আমাদের দিকে একটি পাতলা সাদা চাদর ছুঁড়ে দিল, বলল, এটা দরজার পাশে রাখিস। যদি কেউ আসেও সে জানবে তুই জানিস কে এসেছে। সন্ধ্যা নামার কিছু আগে থেকে আকাশে ছিল ঘন মেঘ, জোছনার কোনো চিহ্ন নেই, শুধু মাঝে মধ্যে বিদ্যুতের চমক আর চাপা একটা অস্থিরতা চারপাশে। মিঠু আজ আর আমাদের ঘরে থাকেনি। সে বলেছে আজ সে রোজা রাখবে আর পূর্ণ রজনীর ইবাদতের জন্য মসজিদেই থাকবে। আমি জানতাম আজ রাতটায় কিছু একটা ঘটবেই। রাত ঠিক 12:30টার সময় শুরু হলো এক অদ্ভুত বৃষ্টি। না, তা ঝমঝমিয়ে নয়, বরং যেন সুরের মতো পড়ছে, নিম্ন স্বরে, নরম, কিন্তু তার মাঝেও একটা অজানা ঘ্রাণ মিশে আছে। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম, হাত দিয়ে কাঁচ ছুঁলাম। হঠাৎ আলোটা হালকা কেঁপে উঠল। আমি ভেবেছিলাম বিদ্যুতের সমস্যা, কিন্তু তারপর দেখি জানালার কাছে ভেজা পানির ছোঁয়ায় গঠিত হয়েছে নতুন কিছু অক্ষর। ছোট ছোট অক্ষরে লেখা উঠছে, সে আসছে। আলো নিভে গেলে ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার শরীরটা যেন নিজে নিজে সরতে চাইছিল দরজার দিক থেকে। আমি আলো নিভালাম না, কিন্তু আলো নিজের থেকেই কমতে লাগলো। একটা একটা করে বাতির টিউব থেকে ঝুলে পড়লো হালকা ছায়া। তারপর ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই সাদা পাতলা চাদরটা নড়ে উঠল। চাদরের নিচে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। আমি চোখ বন্ধ করলাম, আর মনে পড়ে গেল বুড়ো ফকিরের কথা, তুই জানিস কে আসছে? তারা আলোতে আসে না, তারা আলো নিভলেই জেগে ওঠে। তখনই আবার জানালার কাছে লেখা উঠল নতুন এক লাইন, তোর হৃদয় পড়েছে আমাদের ঘ্রাণে, এবার আমরা পড়ব তোর ছায়ায়। আমি আলো নিভালাম না, কিন্তু চোখের সামনেই সমস্ত বাতি একে একে নিভে গেল। আর ঘরের প্রতিটা দেয়াল যেন একসাথে একটা নিঃশব্দ দুলুনিতে কেঁপে উঠল। সেই ঘ্রাণ, সেই কুড়ি, সেই চোখহীন দৃষ্টি, সব যেন আমার মাথার চারপাশে ঘুরছিল। ঘরটা নীরব, নিঃশব্দ, কিন্তু আমার হৃদস্পন্দনের শব্দ যেন দেয়ালের মধ্যেও ধাক্কা মারছে। আমি জানি আজ রাতটা শুধু ফুলের ঘ্রাণ নয়, আজ ঘরের ভেতর কিছু একটা ঘটবে। আমি বিছানার কোণায় বসেছিলাম, চোখ রেখেছিলাম জানালার কার্নিশে। যেখানে বৃষ্টির ফোঁটা পড়ার কথা, সেখানে দেখি একটানা জল জমে সুগন্ধি সাদা কুঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। তারপর খাটের নিচ থেকে বের হতে লাগলো আরো কয়েকটি ছোট ছোট ফুল, কিন্তু ঘ্রাণ যেন সরাসরি স্মৃতির গভীরে পৌঁছে যাচ্ছে। ঘরের প্রতিটি কোণে কোনো শব্দ না করে ফুলগুলো ফুটে উঠছে। ঠিক তখনই দরজায় এক চাপা আওয়াজ, ঠক ঠক।
না জোরে, না আস্তে, ঠিক এমনভাবে যেন ভেতরের মানুষকে জাগিয়ে বলা হয়, "তুই জানিস আমরা এসেছি।" আমি দরজার দিকে তাকালাম। সেই পাতলা সাদা চাদরটা যা বুড়ো ফুঁকের দিয়েছিল, তাতে এবার অন্ধকারের ছায়া পড়েছে। ছায়াটা মানুষের মতো নয়, সোজা দাঁড়িয়ে। কিন্তু হাত নেই, মুখ নেই, শুধু একটা অস্পষ্ট রেখা যেন মাথার জায়গায় ঝুলে আছে। তখনই আবার সেই কণ্ঠস্বর, "তুই জেগে আছিস, তাই ওরাও জেগে আছে।" আমি জিজ্ঞেস করলাম, "ওরা কারা?" কণ্ঠস্বর আরেকটু কাছে এলো। দরজার ছায়া আরো স্পষ্ট হলো। যারা আগে পেয়েছিল ঘ্রাণ কিন্তু ডেকে যায়নি, তোর মধ্যে তাদের আওয়াজ ফিরিয়ে দেয়া হয়েছে। এখন তুই শুনবি যা ওরা বলতে পারেনি। আমার চোখের নিচে বিছানার পাশে ফুটে উঠল আরেকটা সাদা ফুল। এইবার তার ঘ্রাণ আরো গাঢ়। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঘরে আমি একা নই। আমি শুধু জিজ্ঞেস করলাম, তবে কি আমি তাদের ভাষা হতে চলেছি? কোনো উত্তর এলো না। শুধু দরজার নিচ থেকে ধীরে ধীরে ঘরে ঢুকে পড়ল সেই ছায়ারা। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক আলোকহীন অবয়ব বলল, তুই এখন লিখবি, কিন্তু তোর হাতে কোনো কলম থাকবে না। তোর স্বপ্নই হবে তাদের স্বাক্ষর। পূর্ণিমা রাত কেটে গেছে ঠিক ১ মাস। তবে সেই রাতের পর আমি আর স্বাভাবিক ছিলাম না। আমার ঘরে এখন আর কোনো ফুল ফোটে না। কিন্তু সেই ঘ্রাণ, সেই আলো, সেই ছায়া আজও মাঝরাতে নিঃশব্দে ফিরে আসে। মিঠু হঠাৎ একদিন সকালে আমার ঘরে এসে দাঁড়ালো। তার চোখে ঘুম নেই, কিন্তু অদ্ভুত একটা তৃপ্তি ছিল মুখে। সে বলল, আমি গতকাল রাতে ওই ধানক্ষেতের প্রান্তে বসেছিলাম। আকাশে চাঁদ উঠতেই আমি দেখতে পেলাম মাটির নিচ থেকে কিছু একটা যেন জ্বলজ্বল করে উঠছে। আমি তাকিয়েছিলাম তার দিকে। মিঠু বলল, আমি গিয়ে দেখি একটা পুরনো খাতা মাটির উপর পড়ে আছে। খোলার পর দেখি তাতে অজানা অক্ষরে লেখা কিছু বাক্য। সে খাতা আমার হাতে দিল। আমি ধীরে ধীরে খাতা খুললাম। প্রথম পাতার এক কোণে একটা সাদা ফুল শুকনো অবস্থায় আটকে আছে। তার পাশেই লেখা, আলো নিভেছে, কিন্তু তারা এখনো জেগে আছে। সেই বাক্য পড়ে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। এরপর খাতার প্রতিটি পাতায় লেখা রয়েছে কিছু যা আমি পড়তে পারছি না। কিন্তু মনে হচ্ছে আমার স্বপ্নে এই শব্দগুলো আমি বহুবার আগে শুনেছি। মিঠু বলল, আমরা কি এখন তাদেরই একজন? আমি আর কোনো উত্তর দিলাম না। আমরা দুজনে একসাথে ধানক্ষেতের দিকে হাঁটতে শুরু করলাম। আজ পূর্ণিমা নয়, তবু বাতাসে আবার সেই পুরনো ঘ্রাণ। আর আমার মনে হচ্ছিল আমাদের পাশে কেউ হাঁটছে নিঃশব্দে ছায়ার মতো। আমরা কেউ আর পেছনে ফিরে তাকালাম না, কারণ আমরা জানতাম তারা জেগে আছে আর আমাদের মধ্যেই তারা বিদ্যমান।